আজকের এই যুব তারুণ্য উদ্গ্রীব হয়ে আছে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক 1975-এর 15 আগস্ট মর্মন্তুদ হত্যাকাণ্ড পরবর্তীতে রাজপথে যে প্রতিবাদ যে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সবার প্রিয়জন প্রিয় মানুষ সুচিন্তক সুলেখক অজয় দাশগুপ্ত এখন আপনাদের মাঝে আলোচনায় অংশগ্রহণ করছেন। সাংবাদিক অজয় দাশগুপ্ত। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ, যার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আজকের এই মহতী আয়োজন, তার জন্মের সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি লিখেছিলেন। তিনি আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সম্পর্কে যেসব গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হয়েছিল 14 খণ্ডে সেগুলো সম্পাদনা করেছেন, প্রকাশ করেছেন। সেই গোয়েন্দা প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ জামালের তার তৃতীয় সন্তান দ্বিতীয় পুত্র তার জন্মের পরে লিখেছিলেন, স্নেহের রেণু, আজ খবর পেলাম তোমার একটি ছেলে হয়েছে। তোমাকে ধন্যবাদ, খুব ব্যস্ত, একটু পরে ট্রেনে উঠব। ইতি তোমার মুজিব। ভাবতে পারেন এই গোয়েন্দা রিপোর্টেই আছে যে বঙ্গবন্ধু যে বললেন একটু পরে ট্রেনে উঠবেন, তিনি পাবনায় জনসভার জন্য ট্রেনে উঠেছিলেন। মৌলানা ভাসানী সাহেব আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক, তারা দুইজনেই সেই ট্রেনে গিয়েছিলেন পাবনা। এখনকার মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আমরা যেমন যমুনায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে স্বল্প সময়ের মধ্যে ট্রেনে চলে যাই পাবনার ঈশ্বরদীতে কিংবা পাবনায়, তখন এটা ছিল না। সে ময়মনসিংহ জামালপুর হয়ে সেই তিস্তা নদী অতিক্রম করে বহু ঘুর পথে যেতে হতো। বঙ্গবন্ধু সেখানে গিয়েছিলেন এবং সেই জনসভায় আপনারা এই গোয়েন্দা রিপোর্ট পড়লে দেখবেন তিনি বলেছিলেন যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমরা সমতায় রাজি আছি যদি পূর্ব বাংলায় পাকিস্তানের রাজধানী নিয়ে আসা হয়, যদি পূর্ব বাংলায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদর দপ্তর পশ্চিম পাকিস্তান থেকে নিয়ে আসা হয়, যদি কেন্দ্রীয় ব্যাংক, তখন স্টেট ব্যাংক বলতো, তার সদর দপ্তর এই পূর্ব বাংলায় নিয়ে আসা হয়। এই শেখ জামালের জন্মেরও আগে 1952 সালে বঙ্গবন্ধুর বয়স যখন মাত্র 32 বছর, তিনি সোহরাওয়ার্দী সাহেবকে একটি চিঠি লিখেছিলেন, আমার জন্য চিন্তা করবেন না, আই হ্যাভ বর্ন টু সাফার, আমার জন্মই হয়েছে কষ্ট সহ্য করার জন্য। সোহরাওয়ার্দী সাহেব তার দ্বিগুণ বয়সী অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বা তখন মুখ্যমন্ত্রী বলতো, প্রধানমন্ত্রীও বলতো, তার কাছে লিখছেন, আওয়ামী লীগের প্রধান নেতা সোহরাওয়ার্দী সাহেব, তাকে লিখছেন, আই হ্যাভ বর্ন টু সাফার, আমার জন্মই হয়েছে কষ্ট সহ্য করার জন্য। কি কষ্ট সহ্য করেছেন? এই বাংলাদেশ ভূখণ্ডকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করানোর জন্য। কেন কষ্ট সহ্য করেছেন? আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
আমরা এমন একটি দেশ গড়ে তুলতে পেরেছি যাকে বিশ্ব সমীহ করে, মর্যাদা দেয়, যাকে এমনকি যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করে তাদেরকে সম্মুখ সমরে পরাভূত করে আমরা এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি সেটা দেখে পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত। 71-এ পাকিস্তান ছিল আমাদের দ্বিগুণ শক্তিধর অর্থনীতির ক্ষমতায়। আজকে 53 বছর পরে বাংলাদেশ সেই পাকিস্তানের প্রায় দ্বিগুণ সক্ষমতায় পৌঁছে গেছে। এই বাংলাদেশ দেখে তাদের তো লজ্জা হওয়া উচিত না, তাদের ক্ষমা চাওয়া উচিত। এই দেশকে তারা পিছিয়ে রাখার জন্য, এই দেশের সম্পদ লুট করার জন্য তারা এমন কোনো অপরাধ নাই যা সংগঠিত করেনি। আর এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একবার চিন্তা করে দেখুন, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী। পাকিস্তান তখন আমাদের শত্রু রাষ্ট্র। 26শে মার্চ বঙ্গবন্ধু এই রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেছেন। অতীতে যতবার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, বন্দী রাখা হয়েছে, হয় এই বাংলাদেশ ভূখণ্ডের কোনো কারাগারে কিংবা ক্যান্টনমেন্টে, কিন্তু 1971 সালে বঙ্গবন্ধুকে তারা এই ভূখণ্ডে রাখার সাহস করেনি। তারা বঙ্গবন্ধুকে নিয়ে গেছে পাকিস্তানে। একই সময়ে বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তিনি তাদের পরিবারের সদস্য সহ বন্দী ঢাকায়। একই সঙ্গে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা, তিনি বন্দী। তার প্রথম সন্তান সজীবোদয় জয় ভূমিষ্ঠ হয়েছে কারাগারে বন্দী জীবনে, এবং বন্দী তিনি সজীবোদয় জয় জন্মক্ষণ থেকেই তিনি কিন্তু বন্দী ছিলেন পাকিস্তানের। এমন একটি সময়ে শেখ কামাল আগেই চলে গেছেন মুক্তিযুদ্ধে, শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে। তার জীবনটা তো সহজ ছিল না। বঙ্গবন্ধু, যেটা আমি চিঠিটা উল্লেখ করলাম, বলছেন যে স্নেহের রেণু তোমার পুত্র হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার কাছে তোমাকে দেখার জন্য, পুত্রের মুখ দেখার জন্য আমি টুঙ্গিপাড়ায় যেতে পারছি না। আমাকে চলে যেতে হচ্ছে দেশের ডাকে, জনগণকে মুক্ত করার সংগ্রামে এগিয়ে নেওয়ার জন্য পাবনার জনসভায়। জীবনটা কঠিন ছিল। এইটা একটি বই আছে বঙ্গবন্ধুর এই কারাগারের জীবন নিয়ে বা অন্যান্য জীবন নিয়ে, যে 14 খণ্ডের গোয়েন্দা প্রতিবেদন, তারই একটি সংক্ষিপ্ত রূপ। তাতে আছে 1954 সালে বঙ্গবন্ধু যখন যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পরে কারাগারে বন্দী, বেগম মুজিব তার বড় কন্যা শেখ হাসিনা এবং 2 পুত্র শেখ কামাল ও শেখ জামালকে নিয়ে কারাগারে দেখতে গিয়েছিলেন। সেটাই ছিল শেখ জামালের এবং শেখ হাসিনা ও শেখ কামালের প্রথম কারাগার দর্শন। তারপরে অন্তত 100বার তারা কারাগারে গিয়েছেন। এমন একটি কঠিন সময় ছিল। বঙ্গবন্ধু জেলখানায় 1958 সালের সামরিক শাসনের পরে বঙ্গবন্ধু তার স্ত্রীকে বলছেন যে ঢাকা ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যাও। বঙ্গমাতাও বলছেন হ্যাঁ, সম্ভবত গ্রামেই চলে যেতে হবে, কারণ ঢাকায় কেউ শেখ মুজিবুর রহমানের পরিবারকে বাড়ি ভাড়া দিতে চায় না। এমন কঠিন সময় বেড়ে উঠেছেন, অথচ দেখেন শেখ কামাল, শেখ জামাল ঢাকা কলেজে পড়াশোনা করেছে। ঢাকা কলেজে পড়াশোনা করা সেই সময় সবচেয়ে কঠিন সাধনার একটি বিষয় ছিল। সেরা ছাত্র না হলে তেমন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারত না, ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানে। এখানে আজকের মাননীয় প্রধান অতিথি আছেন, তিনিও ওই সম্মানিত প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদের একজন ছিলেন। আজকে তাদের জন্য আমাদের গর্ব হয় যে বাড়ি থেকে পালিয়ে শেখ জামাল তার অগ্রজ শেখ কামালের মতোই কিন্তু চলে গিয়েছিলেন রণাঙ্গনে। রণাঙ্গন থেকে ফিরে গিয়ে পিতা বাংলাদেশের প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী, থাকছেন ধানমন্ডি বাসায়।
বলা হচ্ছে যে এই বাসাটা ছোট, এখন আর সামাল দেওয়া অতিথিদের সম্ভব না। গণভবন প্রতিষ্ঠা হয়েছে 1974 সালে, পরিবারটি সেখানে উঠে যাক। কিন্তু বঙ্গমাতা বলছেন সেই বাসায় যাওয়া যাবে না, কারণ সেখানে প্রোটোকলের বহু নিয়ম কানুন। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা, তাদের কাছে তাদের বন্ধুরা আসে, যখন তখন বাড়িতে ভেতরে ঢুকে পড়ে, খাবার টেবিলে বসে কিংবা হাতে খাবার নিয়ে খেয়ে ফেলে, কিন্তু গণভবনে গেলে তারা তাদের বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাবে। তাদের মধ্যে অহমিকা বোধ জন্ম নিতে পারে, তারা অহংকারী হয়ে উঠতে পারে। কাজেই এই 32 নম্বর ধানমন্ডি সড়কের 677 নম্বরের বাসা থেকে আমরা যাব না, এমনভাবেই কিন্তু তারা এই পরিবারটি গড়ে উঠেছিল। আপনারা এখন যদি 32 নম্বরে যান, একইভাবে আছে সেই বাড়িটি, যেমন 1975 সালের 15 আগস্টের সেই করুণ অধ্যায়ের, বাঙালি জাতির ইতিহাসের সেই কলঙ্কিত দিনে যখন জাতির পিতাকে পরিবারের সদস্যদের সহ হত্যা করা হয়েছিল নিষ্ঠুরভাবে, সেই বাড়িটি কিন্তু এখনো আছে। গিয়ে দেখবেন এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশ গরমে দগ্ধ হচ্ছে, কিন্তু বিদ্যুৎ সমস্যার সমাধান করায় সেই গরমের উত্তাপ থেকে আমরা অনেকটা হলেও রেহাই পেতে পারছি। কিন্তু তখন এই সুবিধাটা ছিল না। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা তিনি, কিন্তু তার বাড়ির রান্নাঘরে গিয়ে, বঙ্গমাতার রান্নাঘরে গিয়ে এখনো দেখবেন একটি হ্যারিকেন রাখা আছে। বঙ্গবন্ধুর শয়নকক্ষে বেডরুমে গিয়ে দেখবেন হাত পাখা এখনো রাখা আছে। বঙ্গবন্ধুর বাড়িতে কোনো এয়ার কন্ডিশন আয়োজন ছিল না, কোনো সোফা সেট ছিল না, কোনো কার্পেট ছিল না। দরজা জানলাগুলো দেখলে এখনো মনে হবে নিম্নবিত্ত একটি পরিবারের বা মধ্যবিত্ত একটি পরিবারের মতোই জাতির পিতা বসবাস করছেন। আমাদের কাছে এটা হচ্ছে শিক্ষণীয়, কিন্তু এটাও শিক্ষণীয়। আমি একটি ঘটনা বলবো। আওয়ামী যুবলীগের সম্মানিত প্রতিষ্ঠাতা যিনি শেখ ফজলুল হক মনি, একসঙ্গে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সৌভাগ্য হয়েছিল। 1967 সালে বঙ্গমাতা যখন সন্তানদের সহ বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যান কারাগারে, তখন তিনি আগরতলা মামলার ষড়যন্ত্র প্রস্তুতি চলছে, সেই সময় একই দিনে কারাগারে এই পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি, তাকেও কিন্তু বন্দি, তাকে নিয়ে আসা হয়েছিল, তার সঙ্গেও তার আইনজীবী দেখা করতে গিয়েছিল। বঙ্গবন্ধু কারাগারে, শেখ ফজলুল হক মনি কারাগারে, বঙ্গমাতা গিয়েছেন সন্তানদের নিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য। শেখ ফজলুল হক মনিও সেখানে উপস্থিত। 1967 সালের 20 জুনের এই ঘটনা, সেটাও কিন্তু এই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ আছে। এইভাবেই কিন্তু একটি পরিবারের বেড়ে ওঠা। এবং আজকে যে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশ কষ্টের দুঃসময়ের ধারা থেকে বেরিয়ে আসতে পারছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। সেই ধারায় অগ্রণী, সাহসী ভূমিকা, বলিষ্ঠ ভূমিকা পালন করছে শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত সংগঠন আওয়ামী যুবলীগ। আপনারা যারা এই প্রতিষ্ঠানের গৌরবের সদস্য হিসেবে উপস্থিত আছেন, আপনাদের সবার জন্য আমার অভিনন্দন, আপনাদের সবার সাফল্য কামনা করি। যে অন্যায়ের কথা, যে নিষ্ঠুরতার কথা একটু আগে বক্তাদের কাছে শুনলেন, ষড়যন্ত্র যারা করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানোর শক্তি হচ্ছেন আপনারা আওয়ামী যুবলীগ। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া, উদ্যোগী ভূমিকা ছাড়া এত চক্রান্ত চলেছে গত কয়েক বছর ধরে। 14 সালে নির্বাচন হতে না দেওয়ার জন্য, 18 সালে সাধারণ নির্বাচন হতে না দেওয়ার জন্য, 24 সালের নির্বাচন হতে না দেওয়ার জন্য, যাদের কারণে এই ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হয়েছে, তার সামনে যদি কারো সেরাদের সেরা সারিতে, সামনের সারিতে যদি কারো নাম করতে হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত সংগঠন, তাদের প্রতি অভিনন্দন। আজকে চিন্তা করেন, যে কথাটা আগেও বলেছিলাম, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে, বঙ্গমাতা বাংলাদেশের তখন ঢাকার কারাগারে বন্দী। সামরিক বাহিনী, পাকিস্তানের সেই নিষ্ঠুর সামরিক বাহিনী, যারা সারা দেশে জেনোসাইড চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে,
তাদের সেই প্রহরা ভেদ করে কিন্তু শেখ জামাল রণাঙ্গনে চলে গিয়েছিলেন। আজকে এই শেখ জামাল যখন তিনি বন্দী সাহস দেখিয়ে রণাঙ্গনে ছুটে গিয়েছেন, বঙ্গবন্ধু পরিবারের সে সময়েও সুযোগ ছিল শেখ জামালকে রণাঙ্গনে না পাঠিয়ে নিরাপদ কোনো জায়গায় চলে যেতে দেওয়া। এমনকি লন্ডন বা দিল্লি সেই সব জায়গা শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের ভর্তির সুযোগ ছিল, সেই সুযোগ তারা গ্রহণ করেননি। এখন যারা আপনারা এই সংগঠন করছেন তাদের জন্য বলবো, এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়, এটাই হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা। দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সব সময় প্রস্তুত থাকা। আজকে বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলেছে। নিজের অর্থে আমরা পদ্মা সেতুর মতো 30,000 কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্প গড়ে তুলতে পারছি। বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে, কিন্তু সামনে আরো অনেক বড় কাজ। আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের ধারায় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে তার বড় শর্ত হচ্ছে কিন্তু স্মার্ট সংগঠন। আমি আশা করব আজকে আওয়ামী যুবলীগ যারা স্বাধীনতার পরে সেই কঠিন সময় মোকাবেলা করছে, সেই আওয়ামী যুবলীগ একটি স্মার্ট সংগঠন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং আগামীতে বাংলাদেশের সামনে যে বড় বড় চ্যালেঞ্জ আছে, বঙ্গবন্ধু কন্যা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা 70 বছর যখন আসবে 2041 সালে, সেই সময়ের মধ্যে স্বল্পোন্নত বাংলাদেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ, সেখান থেকে উন্নত বিশ্বের বাংলাদেশে পৌঁছে দেওয়ার যে সংকল্প কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে কিন্তু স্মার্ট বাংলাদেশ যেমন চাই, স্মার্ট সংগঠন তেমন চাই। এবং তার সামনে থাকতে হবে বঙ্গবন্ধুর প্রিয় ভাজন শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত, এবং তার শেখ ফজলুল হক মনির পুত্র যে কঠিন সময় তারা জীবনে অতিক্রম করেছেন। আমরা নিজেরা দেখেছি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা তারা সেই 1975-এর আগস্টের কঠিন সময়ের পরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতো না, তাদেরকে নেওয়া হতো না, বাদ দিয়ে দেওয়া হতো। যে বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তাকে ঢাকায় বা অন্য কোথাও থাকার সুযোগ পাওয়া যেত না। এমন কঠিন সময়ে তিনি বেড়ে উঠেছেন। আমি আশা করব তার নেতৃত্বে, তার সহকর্মীদের নেতৃত্বে একটি স্মার্ট আওয়ামী যুবলীগ গড়ে উঠবে, যে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে উন্নত বিশ্বের সারিতে। আজকে তরুণ প্রজন্ম, তাদের কাছে কিন্তু শেখ কামাল, শেখ জামাল, শেখ রাছেল যারা তারুণ্যের প্রতীক ছিল, শেখ রেহানা এবং সর্বোপরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আজকে যে বাংলাদেশ আমরা দেখতে চাই, স্বপ্নের বাংলাদেশ শুধু না, সেই স্বপ্ন আমরা দেখেছি, বঙ্গবন্ধু দেখিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা দেখাচ্ছেন, সেই জায়গাটায় আমরা পৌঁছতে চাই। সেই জায়গাটায় পৌঁছাতে হলে আমাদের আরও অনেক কিছু করার আছে। আমাদের জন্য ত্যাগ এক সময় বঙ্গবন্ধু করেছেন, বলেছেন আই হ্যাভ বর্ন টু সাফার। আজকে হয়তো আমরা অনেক সুবিধা, অনেক সুযোগ পাচ্ছি নিজের জীবনকে, তরুণ প্রজন্মকে গড়ে তোলার। আজকে সেই বাংলাদেশ, যা আজকে 4 কোটি ছাত্রছাত্রীর বাংলাদেশ, যুবক তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলায় আপনারা সামনের সারিতে থাকবেন, সেটা নিশ্চিত করেই বলতে পারি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আওয়ামী যুবলীগ নেতৃত্বকে, তার মাননীয় চেয়ারম্যান, তার সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় এবং ঢাকা নগরের নেতৃত্বকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, আওয়ামী যুবলীগ জয় হোক।